স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির সহ সম্পাদক এবং সাবেক এমপি নীলোফার চৌধুরী মনি, আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে চলে যাব বাংলা ভিশনের বার্তা কক্ষে। সেখানে আছেন বার্তা সম্পাদক আব্দুর রহমান। আপনার কাছে জেনে নেব দিনের সবশেষ খবরগুলো। ধন্যবাদ তাইমুর। বাংলা ভিশনের যে খবরগুলো রয়েছে তার পাশাপাশি সর্বশেষ যে খবর আমরা পেয়েছি তার মধ্যে একটি হচ্ছে যে বঙ্গবন্ধুর পরিবারের নিরাপত্তায় যে আইন ছিল সেই আইনটি পুরোপুরি বাতিল করা হয়েছে সংক্রান্ত সিদ্ধান্ত আগে ছিল, সে বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। তাইমুর, আপনি জানেন যে বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তার জন্য যে আইনটি করা হয়েছিল সে আইনের বলে আওয়ামী লীগ সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের যে সদস্য আছেন তারা বিশেষ নিরাপত্তা পেতেন। তারা দেশে না থাকায় যদিও এই আইনটির কোনো প্রয়োগ ছিল না, তবে বিষয়টি আইনে ছিল, সেজন্য এই আইনটি বাতিল করা হয়েছে এবং এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আরেকটি খবর হচ্ছে যে সীমান্ত হত্যা, এই বিষয়টি গত কদিন ধরে আবার আলোচিত হয়ে উঠেছে। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন যে ভারত বাংলাদেশের যে নাগরিকদের হত্যা করছে এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেছেন যে যখন বাংলাদেশের সাথে ভারতের সুসময় ছিল তখনও তারা হত্যা করেছে, এখন তারা হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের কড়া মনোভাবের কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আরেকটি খবর হচ্ছে যে বাংলাদেশের আরেকটি বিপদের হচ্ছে রোহিঙ্গা শরণার্থী সমস্যা। বেশ কিছুদিন ধরে বিষয়টি নীরব থাকলেও সম্প্রতি আবার এটি আলোচনায় এসেছে। গত 2 সপ্তাহে বাংলাদেশে প্রায় 12,000-এর মতো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, অর্থাৎ দিনে প্রায় 1,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে এবং এখন 50,000-এর মতো রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার জন্য অপেক্ষা করছে। মিয়ানমার এবং বাংলাদেশের দুই দালাল শ্রেণী তাদেরকে 30,000 টাকার মতো নিয়ে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়। বাংলাদেশে ফের রোহিঙ্গা শরণার্থী ঢল নামার আশঙ্কা দেখা দিয়েছে। এতে কক্সবাজারের স্থানীয় নাগরিকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। আরেকটি খবর হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার ব্যাপারে বিএনপি নেতারা আবার কথা বলেছেন। তারা বলেছেন যে বিএনপি তাদেরকে সময় দিচ্ছে এবং সরকার এ পর্যন্ত যে কাজ করেছে তাতে তারা সন্তুষ্ট। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে তারা সরকার এখন পর্যন্ত যে কাজ করছে তাতে দেশের মানুষ খুশি এবং তারা আশা প্রকাশ করছেন যে তারা যথাসময়ে নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনবেন। তাইমুর, এই ছিল বাংলা ভিশনের প্রচারিত খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনের সবশেষ খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলা ভিশনের নিউজ এডিটর আব্দুর রহমান। স্টুডিও আলোচনা শুরু করব বিএনপির সহ সম্পাদক সাবেক এমপি নীলোফার চৌধুরী মনি। আমরা জানি যে জেলায় জেলায় মতবিনিময় সভা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ একটি মন্তব্য দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। তিনি আগের দিন, অর্থাৎ আজকে না ঠিক আগের দিন, একটি মতবিনিময় সভা মন্তব্য করছেন যে ঠিক ছাত্ররা যা শুনতে চাচ্ছে, অর্থাৎ আমরা, তার ভাষায় বলছে, আমরা যা শুনতে চাই তারেক রহমান তাই বলেন, আর নির্বাচনের পরে আসলে তাদের কি হবে, এই ধরনের একটি মন্তব্য হাসনাত আবদুল্লাহর সামাজিক যোগাযোগ মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, তারেক রহমান হচ্ছে শুধু বিএনপির চেয়ারম্যান তা না, তারেক রহমান বাংলাদেশের একজন অবিসংবাদিত নেতা। উনি বহু বছর বিদেশে আছে, উনি বাংলাদেশ নিয়েই সারাটাক্ষণ যেখানেই থাকুক না কেন চর্চা করে। তো ওনার মনের মধ্যে যে কথাটা থাকবে ওটা মানুষের প্রতিফলন হবে, অন্যদের মনের সাথে মিলবে। এটাই তো রাজনীতি। রাজনীতি কিন্তু একটা বড় ডাক্তারি পেশা, যে মানুষের পালসে হাত না দিয়েও কথা বলা যায় যে এই মানুষটা কি চায়। তো যারা ছাত্ররা তারা আমাদেরই সন্তান, তারা
অনেক কিছু পেয়ে গেছে, তারা অনেক ত্যাগও স্বীকার করেছে, আমরাও তাদের পাশে ছিলাম, সাথে ছিলাম। আর এই আন্দোলনটা কিন্তু 15 দিন 1 মাসের আন্দোলন না। এখানে আমার সাথে সহ-আলোচক আছে, বহুদিন মার খেয়েছে, বহুদিন অত্যাচার সহ্য করেছে, বহুবার জেল খেটেছে। এটা কিন্তু একটা ধারাবাহিকতা রাজনীতির। এই 17 বছরের কষ্ট বিএনপি যেভাবে সহ্য করেছে, বা আরো যারা ছোট বড় দল আছে তারা যেভাবে সহ্য করেছে, সেই 17 বছরের কষ্টের কিন্তু পরিণামটা একটা ফলাফলে রূপ নিয়েছে ওই 1-1.5 মাসে চরম পর্যায়ে গিয়ে। হঠাৎ করে কিন্তু একদম উদয় হয়ে এই আন্দোলনটা না, এই আন্দোলন কিন্তু চলমান ছিল। সেইখানে তারা যে কথাটা বলে, আমি তাদের উদ্দেশ্যে, যিনি বলেছেন আমি তার উদ্দেশ্যে বলছি যে বুঝা ভালো, কোনো সন্তান বেশি বুঝতেই পারে, কিন্তু বাবা মার চেয়ে বেশি বোঝাটা বোধহয় খুব বেশি ভালো না। কারণ বয়সের তো একটা ব্যাপার থাকে। তারেক রহমান বা তারেক রহমান সাহেবের দল যে কথাগুলো বলেছেন, এটা কিন্তু একটা 31 দফার মধ্যে। আমি জনগণের দিকে দৃষ্টি দিয়ে বলছি, এই বইটা এইটা মানে আনুষ্ঠানিকভাবে আপনাদের নিয়ে আপনার প্রেস কনফারেন্স করেছে 13 জুলাই 2023। তখন কিন্তু এই ছাত্রদের অস্তিত্ব ছিল না, ব্রোন চাইল্ডও ছিল না, ব্রোন ছিল না। হতে পারে তাদের কেউ কোথাও প্রশিক্ষণ দেওয়াতে পারে, আমি জানি না, সেটা যদি হয় সেটা অন্য ব্যাপার। কিন্তু এই আপনার 13 জুলাইতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31টা দফা দিয়েছে। এর মধ্যে একটা 6 নম্বর দফাটা হচ্ছে, 5 নম্বর দফাটা হচ্ছে পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। আমি বললাম না যে এই বইটাই তারা ফলো করে কিনা, কারণ তারা আমাদের সন্তান ফলো করতেই পারে। আপনি যেটা বলছিলেন যে পালস বোঝাই তো রাজনীতির কাজ, রাজনীতিবিদদের কাজ। 6 নম্বরে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছে, বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্য দেশের বিশিষ্ট নাগরিক, প্রথিতযশা, শিক্ষাবিদ, পেশাবিদ, রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে সংসদে উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হইবে। এই জিনিসগুলো এরকম 31টা দফা আছে, দ্বিকক্ষ বিশিষ্ট। এই 31টা দফার মধ্যে যদি উনারা পড়ে যায়, আর পরে যদি বলে যে এটা আমাদের মনের কথা, হ্যাঁ তাদের মনের কথা হবে, কারণ এটা জনগণের জন্য করা হয়েছে, তারাও জনগণের বাইরের কেউ না। তো তারা যেহেতু জনগণ, আর বিএনপি যেহেতু জনগণ নিয়ে কাজ করে, জনগণের হৃদয়ের কথা মিলবে, এটাই স্বাভাবিক। নইলে আমরা কেন বিএনপি করব? এই কথাটা আমাদের সন্তানদের, ছাত্রদের অবশ্যই বোঝা উচিত। আপনার মাধ্যমে আমি স্পষ্ট ভাষায় বলছি, এইটা 1 বছর 1.5 বছর আগের এইটা করা, এবং যেটা 1.5 বছর আগে করে সেটা নিয়ে আপনার আমাদের মতো, আমরা খুব ছোট মাপের, আমাদের চেয়েও বড় মাপের যারা, তারা কিন্তু এটাকে নিয়ে অনেক দিন থিঙ্ক করেছে, অনেক রকম গবেষণা করেছে, তারপরে 31টা দফা বের হয়ে একটা বই হয়েছে। সেই জায়গায় যদি তারা বলে এখন, হ্যাঁ তারা তো প্রত্যেকটা সন্তান, আদম হাওয়া থেকে শুরু করে তো একজন সন্তানের পেটে আরেকজন সন্তান হবে, এটাই স্বাভাবিক। তাদের পূর্বপুরুষরা এটা নিয়ে চিন্তা করে নেই, তারা এটা ভাবতে পারে না। তাদের পূর্বপুরুষরা চিন্তা করেছে বলেই তারা আন্দোলন করেছে, তাদের পূর্বপুরুষরা এই নিয়ে লেখালেখি করেছে, গবেষণা করেছে বলেই তারা সাকসেসফুল হয়েছে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, আমরা কেউ আলাদা না, আমরা একসাথে। এটা তারা যেমন দেখেছে সারা বাংলাদেশে, তারা যারা আন্দোলন করেছে এই সন্তানগুলো কার, খোঁজ নিয়ে দেখেন, বিএনপির 39 জন ছাত্র নেতা মারা গিয়েছে যারা ছাত্র দল করে। এই আন্দোলনের মধ্যে ছাত্র দিয়ে যদি আপনি বলেন, এখনো আপনি প্রত্যেকটা জেলায় জেলায়, থানায় থানায় সমন্বয়কদের খোঁজ নিতে যান, দেখবেন সে ছাত্র দলের অমুক কলেজের সদস্য সচিব, অমুক কলেজের আহ্বায়ক, অমুক কলেজের প্রেসিডেন্ট, এরকম দিয়েই করেছে। তো কথা বলেন ভালো কথা, কাউকে অসম্মান করে নিজে সম্মানিত হওয়া যায় না। বড়দের সম্মান করেন, ছোটরা আপনাদের মানবে। নইলে আপনারা যে অসম্মানের বীজটা বুনছেন, সেটার জন্য কিন্তু এটা বুমেরাং হয়ে যাবে। এত সুন্দর একটা স্বাধীনতা, এত সুন্দর একটা ফলাফল, সেটা নষ্ট হোক, এটা বড়রা চায় না। বড়রা আপনাদের জন্ম দিয়েছে, এই কথাটা আপনারা মনে রাখবেন। আবার আপনার কাছে আসছে, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব, বলছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক, তারা মত বিনিময় করছেন খাগড়াছড়িতে। আজকে সবশেষ যে মত বিনিময় সভা, সেখানে হাসনাত আব্দুল্লাহ বলছেন যে সংস্কার না হওয়া পর্যন্ত এই সরকারকে সময় দিতে হবে, পরিবর্তন যখন আসবে তখনই নির্বাচন। কখন নির্বাচন? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি।
দেখুন, আমরা তো একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশের যাত্রায় আছি, এবং এই যাত্রায় যে বিষয়টা সবকিছুর কেন্দ্রে আছে, যে রাষ্ট্রটা তৈরি করা হয়েছে, দীর্ঘদিনেই তৈরি হয়েছে। ৭২ সালে যে রাষ্ট্রপতন হয়েছিল একটা সংবিধানের মধ্য দিয়ে, এটাকে বলতে পারি রাষ্ট্রের পরিগঠন। আমাদের রাষ্ট্র আসলে পতন হয়েছে ৭১ সালের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে, লক্ষ প্রাণের বিনিময়ে। কিন্তু সেই রাষ্ট্র যখন তার আইনি রূপ নিল, কিভাবে সেটা পরিচালিত হবে, গঠনটা কিভাবে হবে, সেইখানে বিশেষভাবে ক্ষমতা কাঠামোর দিক থেকে যদি বলা যায়, এমন একটা ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে যার ন্যূনতম কোনো জবাবদিহিতা নেই। তার আদর্শিক জায়গাতেও অনেকগুলো প্রশ্ন উঠেছে। যেমন একটা ব্যত্যয় আছে আমরা মনে করি, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে 10ই এপ্রিল যে ঘোষণা করা হয়েছিল বাংলাদেশ রাষ্ট্র, আজকে মানে তার যে স্বাধীনতার ঘোষণা, এই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। যদি বলেন যুদ্ধের মধ্য দিয়ে যে ঘোষণা এসছে, সেখানে রাষ্ট্রের একটা লক্ষ্য বলেন, তার একটা আদর্শিক অবস্থাটা সেটার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে ৭২ সালে যে সংবিধানে, সেখানে মূলনীতির ক্ষেত্রে পরিবর্তন এসছে, সেটা সেই সময়কার নেতৃত্বকারী দল আওয়ামী লীগ, তারা তাদের মতো করে সেই জায়গাটা নির্ধারণ করেছেন। তো আদর্শিক জায়গাগুলোর একটা প্রসঙ্গ তো আছেই। দ্বিতীয় প্রসঙ্গ যেটা, সেটা হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা কাঠামো কিভাবে পরিচালিত হবে, কার হাতে কতটা ক্ষমতা থাকবে, কি ধরনের জবাবদিহিতা থাকবে। এবং জবাবদিহিতাটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার একেবারে কেন্দ্রীয় বিষয়। কারণ জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র, জনগণ তার প্রতিনিধি নির্বাচন করে, সরকার গঠিত হয়। সেই সরকার কিন্তু জনগণকে ছাপিয়ে যেতে পারে না, কারণ তার নির্বাচক মণ্ডলী হচ্ছে জনগণ। সুতরাং সেই জনগণের কাছে সে জবাবদিহিতা করবে। এই জন্য সরকার হবে সীমিত ক্ষমতার, মানে অর্থাৎ জনগণের অধীনস্থ। সেই যে সম্পর্কটা জনগণ দ্বারা নির্বাচিত এবং জনগণের কাছে জবাবদিহিতা করার, এইটার উপযোগী যে ক্ষমতা কাঠামো, তার বদলে আমরা উল্টোটা দেখলাম যে আপনি নির্বাচন করে দিতে পারেন, কিন্তু সমস্ত ক্ষমতা এমনভাবে তার হাতে কেন্দ্রীভূত হয়ে যাবে, তখন সে জনগণের উপর ছড়ি ঘুরাবে, তার উপর প্রভুত্ব করবে, এবং এর ফলে নির্বাচন ব্যবস্থাও ঠিক থাকবে না। সেটাই বাংলাদেশে ঘটেছে। শুরু থেকেই আমরা তার নানান লক্ষণ দেখেছি, এবং এই 53 বছরে এইটা নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, যেটা একটা ফ্যাসিস্ট রাষ্ট্রযন্ত্র। এটাকে ব্যবহার করা হচ্ছে জনগণের উপরে নির্যাতন করার জন্য, গুম করার জন্য, খুন করার জন্য, তাকে গুলি করে মারার জন্য। সেটার হাত থেকে সর্বশেষ এই জুলাই আগস্টের অভ্যুত্থানে আমরা দেখলাম আমাদের শিশুরাও ঘরের মধ্যে রক্ষা পায়নি, হেলিকপ্টার দিয়ে গুলি, স্নাইপার দিয়ে গুলি, এইসব বিষয়। এগুলো বারবার আমাদের বলতে হচ্ছে, কারণ এটা চেহারাটা যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা আসলে কোথায় যেতে হবে সেই জায়গাটা আমরা অনেক সময় লক্ষ্যচ্যুত হয়ে যেতে পারি। এইরকম একটা রাষ্ট্রের ব্যবস্থা যে চলবে না, এই উপলব্ধিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে বলবো যে বিশেষত 18 সালের এই নির্বাচনের, ডিসেম্বরের নির্বাচনের পর থেকে আমরা এই বিষয়টা অনুভব করছিলাম যে যদি আমাদের দলগত জায়গা থেকে আমরা অনেক আগে থেকে এই প্রশ্নগুলো নিয়ে কথা বলছি যে এই বিদ্যমান ব্যবস্থার বদল ছাড়া আসলে কোনো উপায় হবে না, কিন্তু এটা যে একটা জাতীয় ব্যাপার, এটা এই উপলব্ধিটা বড় দলগুলোর মধ্যে আসলো। কারণ বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল পুরো রাজনৈতিক ব্যবস্থাটাকে তাকে মাঠের বাইরে ঠেলে দিয়ে তাকে হাত পা বেঁধে জেলখানায় রাখা, অথবা মানে তারা খেলা করতো না, সেই খেলার আসলে জায়গার মধ্যেই তারা ছিল না। তো এই অবস্থাটা তৈরি করা যখন যায়, এই রাষ্ট্র দিয়ে এটা আর চলবে না। পুরো রাষ্ট্রযন্ত্র কিভাবে পকেটে ঢুকে গিয়েছিল সেটা তো আমরা দেখলাম চুরচুর করে ভেঙে যাচ্ছে। তো তাহলে এই রাষ্ট্র ব্যবস্থাটাকে বদল করতে হবে, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হবে। যে বন্দোবস্ত আছে এটা ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, মাফিয়া। এটার বদলে একটা গণতান্ত্রিক বন্দোবস্ত আসতে হবে। সেইখানে দুটো বিষয় আছে, একটা এগেইন আবার আদর্শিক দিক। সেটা হচ্ছে যে এই রাষ্ট্র এমন একটা ভূমিতে ক্রিয়াশীল, যেটা আমাদের দেশ, আমাদের ভূখণ্ড, সেইখানে মানুষ রাষ্ট্রের সাথে নাগরিকরা কি সম্পর্কে আসবেন। আমাদের বহু পরিচয় আছে, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গীয় বিভিন্ন পরিচয়, আমাদের পরিচয় আছে, রাজনৈতিক বিশ্বাস। এই রাষ্ট্র
ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক হবে, যে পরিচয়ের হোক না কেন, যে রাজনৈতিক বিশ্বাসের হোক না কেন, তাদের এখানে নাগরিক হিসাবে মর্যাদা থাকবে। রাষ্ট্রের সাথে সম্পর্কটা হচ্ছে নাগরিকের, এই বেসিসটা প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ জায়গা। দ্বিতীয়ত হচ্ছে ক্ষমতার কাঠামো হবে গণতান্ত্রিক, তার মানে তার মধ্যে এমনভাবে ক্ষমতার ভারসাম্য আনতে হবে যাতে করে জবাবদিহিতার জায়গাটা তৈরি হয়। সেই ক্ষেত্রে আমরা আমাদের যেমন দলগত দিক থেকে 14 দফা ছিল, গণতন্ত্র মঞ্চের 14 দফা ছিল, এবং আমরা যখন যুগপৎ আন্দোলন করতে উদ্যোগী হলাম তখন একটা যৌথ ঘোষণার প্রশ্ন আসলো, সেখান থেকে 31 দফার একটা জায়গা এসেছিল। যদিও গণতন্ত্র মঞ্চের 31 দফা, বিএনপির 31 দফার মধ্যে কিছু কিছু বিষয়ে পার্থক্য আছে, কিন্তু তারপরেও আমরা একটা প্রাথমিক ঐক্যমতের জায়গায় এসেছিলাম যে কতগুলো গুরুত্বপূর্ণ বদলের প্রশ্নটা যে কেন্দ্রীয় সেই জায়গাটাতে থাকতে হবে। এখন এত বড় অভ্যুত্থানের পরে মানুষের আকাঙ্ক্ষা, ছাত্র সমাজের আকাঙ্ক্ষা ওই জায়গায় পৌঁছেছে যে তাহলে আমাদেরকে আমাদের লক্ষ্যের জায়গায় পৌঁছাতে হবে, এবং সেটা পৌঁছাতে গেলে অবশ্যই এই যে সংসদ, বিচার বিভাগ, সরকার, এগুলো হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য কী হবে, কীভাবে জবাবদিহিতা তৈরি হবে। আমরা পরিষ্কার করে বলেছি যে সংসদের ক্ষেত্রে এই যে 70 অনুচ্ছেদ দিয়ে হাত তোলা এমপি, এইটা সংস্কার করতেই হবে। আমরা পরিষ্কার করে বলেছি যে এই সংসদে সরকার ব্যবস্থার মধ্যে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেটা অ্যাপয়েন্টিং অথরিটি যদি সরকারের হাতেই থাকে তাহলে ওই শেষ পর্যন্ত দলীয় অনুগত নির্বাচন কমিশনই দেখব, দলীয় অনুগত এই জায়গা দেখব। এই সংস্কারগুলোর জন্য সময়সীমাটা কেমন? আমি একটু শেষ করি, একটু বলাও দরকার কারণ সময়সীমা। এগুলো এই সাংবিধানিক পদগুলোতে নিয়োগের কর্তৃপক্ষ কে হবে, এবং আমরা বলছি সাংবিধানিক কমিশন নিয়োগ দেবে যেখানে সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিত্ব থাকবে। নির্বাচন ব্যবস্থা কি এইরকম ফার্স্ট পাস্ট দি গোল থাকবে, নাকি একটা সংখ্যানুপাতিক ব্যাপারটা এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মধ্যে কোথাও না কোথাও সেটা প্রতিফলিত হবে। বিচার বিভাগ আলাদা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকার কি হবে, রাষ্ট্রপতি ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী কয়বার থাকবেন, 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা গণতন্ত্র মঞ্চের দিক থেকে প্রস্তাব। আমাদের প্রস্তাবের জায়গা ছিল স্থানীয় সরকারকে সত্যিকার একটা স্থানীয় সরকার ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতার জবাবদিহিতা করতে হবে। এগুলো কতগুলো মৌলিক প্রশ্ন, যে প্রশ্নগুলো আমরা তুলেছি এগুলো অনেক বিস্তারের প্রশ্ন আছে, কিন্তু আরো অনেকগুলো প্রসঙ্গ আছে, আমি সবগুলো প্রসঙ্গে যাচ্ছি না। আমি যে জায়গাটা বলছি যে এটা মূলত সংবিধান, গণতান্ত্রিক একটা সংবিধান প্রতিষ্ঠার প্রশ্ন, সে তার মাধ্যমে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্ন। এইখানে সংস্কার প্রক্রিয়াটা কি কি সংস্কার করতে হবে, তার মধ্যে কিভাবে সংস্কারগুলো হবে, এইটা লক্ষ্যটা যদি আমরা ঠিক করতে পারি যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই, গণতান্ত্রিক সংবিধান চাই, এবং সেইটার জন্য আমাদের এই কাজগুলো আছে, এই কাজগুলো করার জন্য তখন সময়সীমাটাও নির্ধারিত হয়। তার মানে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো, শিক্ষার্থীরা, শ্রেণী পেশার মানুষ, এরা হচ্ছে স্টেক হোল্ডার সমাজের। এই স্টেক হোল্ডারদের সাথে অন্তর্বর্তীকালীন সরকার আলাপ আলোচনা করবে, এবং তার মধ্য দিয়ে কিন্তু একদিকে যেমন সংস্কার কি কি হবে সেই বিষয়গুলো যেমন ঠিক হবে, রূপান্তরটা কি অ্যাকচুয়ালি সেটা যেমন ঠিক হবে, তেমনি আমাদের সময়সীমাটাও ঠিক হবে। এইখানে কোনো একটা মানে এখানে আসলে একটা আমরা সবাই মিলে যাতে কাজটা করতে পারি, যেমন আমাদের রাজনৈতিক লক্ষ্য হচ্ছে সকলে মিলে উন্নতি, সকলের মিলে যে নাগরিক মর্যাদা, সেইখানে যাতে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে অর্থাৎ সবগুলো স্টেক হোল্ডারের মধ্যে, অংশীজনদের মধ্যে, ছাত্র হোক, রাজনৈতিক দল হোক, শিক্ষার্থী কি বলে শ্রেণী পেশার মানুষ হোক, সকলের যাতে আমরা একটা জাতীয় ঐক্যমত্যে পৌঁছাতে পারি, সেইটা কিন্তু অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কাজ, টু ফ্যাসিলিটেট করা। এইখানে এটাও আমাদের মনে রাখা দরকার, যদি আমরা এখানে কোনোভাবে একটা বড় ব্যত্যয় ঘটে তাহলে আমাদের কিন্তু সামনে নানা রকম ঝুঁকির জায়গা আছে। আসছে আবার নিরুফা চৌধুরী মনে যে সময়সীমা এবং এই যে রাষ্ট্রের নানা জায়গায় সংস্কার, আজকেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে অন্তর্বর্তী সরকার আসলে কি কি সংস্কার করবে সেই জায়গাগুলো আসলে জনগণের সামনে তুলে ধরা উচিত। দেখেন, সংস্কারের দোহাই যেটা দেওয়া হচ্ছে, এই দোহায় জিন্দেগি ভর থাকা যায়, সংস্কারের কোনো শেষ নাই, অভাব অফুরন্ত, এটার কোনো শেষ নাই। যার একটা রিক্সা আছে সে গাড়ির স্বপ্ন দেখে, যার একটা গাড়ি আছে সে এরোপ্লেনের স্বপ্ন দেখে, এমন অনেকেরই কিন্তু আছে, হেলিকপ্টার আছে, এরোপ্লেন আছে। তো আমার কথা হচ্ছে যে একটা ভঙ্গুর রাষ্ট্রে ওনারা দায়িত্ব নিয়েছেন, আমরা সহযোগিতা করেছি, আমরা চেয়েছি, তাই ওনারা দায়িত্ব নিতে পেরেছেন, নিয়েছেন। ওনারা মাঠে ছিলেন, ফিল্ডে ওনারা আপনার আন্দোলন করেছে, আমরা তাদের উপর শ্রদ্ধা দেখিয়েছি। হ্যাঁ, আমরা এছাড়া আমরা যারাই রাজনীতি করি তারা সরাসরি আসতেও পারতাম না, কারণ নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসা যায় না।
এটা আমরা জানি, জেনে বুঝেই আমরা কিন্তু তাদেরকে দিয়েছি। এখন তারা রাষ্ট্রের যেহেতু বেশ কিছু ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা সব ক্ষতি কিন্তু সাথে সাথে পূরণ করা যায় না, এটার জন্য একটা টাইম লাগে। কিন্তু ওই ক্ষতিটার একটা স্মুথলি আপনার লাইনে যদি তুলে দেওয়া যায়, ওটা কিন্তু স্মুথলি যায়। যে ক্ষতিটা 5 বছর টাইম লাগবে সেটা আপনি 5 দিনে করতে পারেন না। তো সেটাকে কি করতে হবে, সিস্টেমের মধ্যে আনতে হবে, সিস্টেম লস থেকে। তো সিস্টেমে এনে আপনি কিন্তু নির্বাচন দিয়ে রাজনীতিবিদদের হাতে ছাড়া রাষ্ট্র কখনো সুস্থ থাকতে পারে না। রাষ্ট্রের যত উন্নতি করেন আপনি, যত কিছু করেন, আজকে দেখেন, তাছাড়া মানুষের কিন্তু আশা ছিল এই সরকারের প্রতি, আমাদেরও আশা ছিল। কিন্তু দেখেন আমরা যে বাজার ব্যবস্থার কথা বলেছি, বাজার ব্যবস্থায় একটা খুব সিরিয়াস সিন্ডিকেট আছে। বলছে সব সরকারের সময় সিন্ডিকেট থাকে, বাট সব সরকার আর এই সরকার কিন্তু এক জিনিস না। এখানে কিন্তু সিন্ডিকেট থাকার কথা না। যদি সিন্ডিকেট না থাকে তাহলে কেন জিনিসপত্রের দাম কমছে না? যদি সিন্ডিকেট থাকে তাহলে কথা তো ছিল সিন্ডিকেট সরিয়ে দেওয়ার জন্য, তাহলে কেন সিন্ডিকেটকে ধরা হচ্ছে না? তাহলে এই মানে কি কাজটা কি আমাদের, আমরা কিন্তু ক্লিয়ার না। তো এই যে প্রথমে 1 সপ্তাহ কিছু আপনার সবজির দাম কমেছিল, তাতেও আমরা খুশি হয়েছিলাম। 5-10 টাকা কেজিতে সবগুলোরই প্রায় কমেছিল সবজিতে, চাল ডালে কমে নাই। এখন সেটার দাম বাড়তে আছে, ওটা না হয় বুঝলাম যে ওটা বর্ষার জন্য, বৃষ্টির জন্য ফলন নষ্ট হয়েছে সেই জন্য। কিন্তু অন্যান্য যেটা বেসিক চাল ডাল লবণ মরিচ, আপনার ঘরে যদি 2টা ডাল থাকে, লবণ পেঁয়াজ রসুন থাকে, তাহলে কিন্তু আপনি বৃষ্টি বর্ষায় যত সবজির ক্ষতি হোক আপনি আলু ভর্তা দিয়ে খেতে পারেন। সেই আলুটার দাম যদি 70 টাকাই হয়, 60 টাকাই হয়, তাহলে আমার হলোটা কি? অথচ আপনি যদি খোঁজ নেন, জরিপ করেন, আমি বলবো যে যদি এই টকশোটা আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকার দেখে, তাহলে তারা এটা ব্যবস্থা করুক। প্রত্যেকটা আপনার কোল্ড স্টোরেজে যদি খবর নেয় যে এত বেশি আলু, আর 2 মাস পরে নতুন আলু নামবে, তো 2 মাস পরে নামবে, যদি অতিরিক্ত আলু থেকে থাকে তাহলে নাম ছেড়ে দিক বাজারে, আলুর দামটা একটা সহ্যের মধ্যে আসুক। তারপর আপনার পেঁয়াজ, শুনেছি 10 দেশ না 4 দেশ না 5 দেশ থেকে পেঁয়াজ আসছে। তাহলে পেঁয়াজ যখন আমি কিনতে যাই, আমি 120 টাকার নিচে যখন পেঁয়াজ কিনতে না পারি, তখন কিন্তু আমার কিন্তু ভেতরে কষ্টটা কষ্টই থেকে যায়। অথবা আমি যখন রসুন আদা আপনার 300 টাকার নিচে আমি যখন না কিনতে পারি, তাহলে একটা মানুষ, এই মানুষগুলোর কারোরই আয় বাড়ে নাই। কিছু সরকারি কর্মকর্তাদের সে বাম হাতের কারবার টারবার থাকলে, ঘরে টাকা আছে, ব্যাংক বানায় রাখছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি সাধারণ জনগণ নিয়ে যদি কথা বলি, তাহলে যদি দাম না কমে থাকে, তাহলে আপনি বলেন যে সরকার তাহলে কোথায় কোথায় আপনার কাজ করছে? কিন্তু সরকারে তো মাত্র 1 মাস হলো, যৌক্তিক সময় দেওয়াটা কি দরকার না? এটা তো একটা ভয় থেকে আসে। যখন যারা শেল্টার পেত, আগের যে সরকার ছিল সেখানে একটা বড় শেল্টার পেত, এবং সিন্ডিকেটরা কিন্তু ওই শেল্টারে সরকারের ভিতরে সিন্ডিকেট ছিল। এই সরকারের ভিতরে তো সিন্ডিকেট নাই, তাহলে সিন্ডিকেটের কোথাও দিতে হচ্ছে না, নিতে হচ্ছে না। আমি কিন্তু ওই কথাটা বলছি, আমি বলি নাই যে এরা নিচ্ছে। আমার কথা হলো সিন্ডিকেট যদি না থাকে, সিন্ডিকেট থাকা অবস্থায় যে আপনার দিয়ে দুইয়ে যেটার দাম বেশি হয়, তাহলে এখনো দাম কমছে না, একই অবস্থা রইলো কেন? তাহলে আমি কি বলবো এখানে? তাহলে তারা যে বলছে এখন তারা সময় চাচ্ছে, সেটা কেউ ক্লিয়ার করছে না। আমরা ক্লিয়ার জানতে চাই। ঠিক আছে, আপনি এটার জন্য কতদিন নিতে চান, সেটাই আপনি কেমন স্বপ্নীল একটা দেশ দেখাবেন সেটা দেখাতে চান, সেটা আমরা লাইক। আমি আরেকটা কথা বলি, আমাদের কি মৎস্য উপদেষ্টা উনি এসেই বললেন যে ইলিশ আমরা খেয়ে বেশি হলে রপ্তানি করবো, নইলে রপ্তানি করব না। সেই ইলিশ মাছের দাম আগেও যা ছিল এখনো তাই আছে, হয়তো 50 টাকা 100 টাকা কেজিতে কমেছে। যে ইলিশ মাছটা 1700 টাকা কেজি, সেই ইলিশ মাছটা 50 টাকা 100 টাকা কমলে ওই মানুষটা, যে মানুষটা খায় না, ইলিশের দেশ বাংলাদেশ, সে অনেক মানুষকে আপনি যান, বাংলাদেশের অর্ধেক না 4 ভাগের 3 ভাগ মানুষ বলবে যে ইলিশ সে খেতে পারে না, কিনতে পারে না। তাই তো যদি কিনতে না পারার জন্য না খেতে পারে, তাহলে আমার রপ্তানি করলেও তো যে দাম ছিল, রপ্তানি না করলেও একই দাম ছিল। এখন আমরা শুনতে পাই কোল্ড স্টোরেজ যে 1 বছরের জন্য ইলিশ রেখে দেওয়া হয়, তো রেখে দেওয়া হয়, তাহলে ওইখানে তো একটা নীতি, এটা তড়িৎ করা দরকার। নইলে ইলিশের মৌসুমে যদি ইলিশ না খেতে পারে, অন্য মৌসুমের ইলিশটা তো ওই মজা লাগে না। বা বাঙালিরা কখন খাবে এই খাবারটা, কখন খাবে? তাহলে আমার লাভটা কি হলো? যেই লাউ সেই কদু হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় রাজনীতিবিদদের সাথে নিয়ে তারা বসতে পারে, রাজনীতিবিদদের অভিজ্ঞতা আছে অনেক থেকে না, ধারাবাহিকভাবে তো বসছে রাজনৈতিক দলগুলোর সাথে। ওই বসায় আর আপনার খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ, ওই বসা আপনার সাথে একটা বসলাম, অকেশনালি একটা বসলাম, কেমন আছেন, কি অবস্থা, আমরা একটা সহনীয় পর্যায়ে সময় নিয়ে আমরা ছেড়ে দিব, এই সব কথা বলা। আর আমার আজকে বসতে হবে দ্রব্যমূল্য নিয়ে।
আমি দ্রব্যমূল্য নিয়ে বসতে চাই, আজকে বসতে হবে আমার ইলিশ মাছ নিয়ে বা আমদানি রপ্তানি নিয়ে, আজকে বসতে হবে আমার আইন শৃঙ্খলা নিয়ে, আজকে বসতে হবে আমার অন্যান্য সেক্টর, প্রত্যেকটা সেক্টরে কিন্তু ভঙ্গুর দশা, সেই দশাগুলো নিয়ে আজকে আমার বসতে হবে যে কোন প্রজেক্টটাতে কত হাজার কোটি টাকার এইখানে ৯-৬ হয়েছে, সেই ৯-৬ গুলাকে আমরা কি করব, আবার বাইরের যে টাকাগুলো গিয়েছে কোন টাকাগুলো আমরা ফেরত আনতে পারি, কোনটা আনতে পারি না, কিভাবে আনতে পারি। কারণ আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু একজন আন্তর্জাতিক মানের লোক, উনি আমাদের ১ বছর আমরা দৌড়ালে জানা হবে, ওনার মুখের একটা কথায় তার চেয়ে অনেক বেশি হবে। তো ওনাকে দিয়ে বলানোর আগে তো এই বসে আগে স্থির করতে হবে আমার কোনটা আগে দরকার, কোনটা তারপরে দরকার। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাটাই রাজনীতিবিদদের বিকল্প হতে পারে না, কারণ তারা তাদের জীবদ্দশায় এটা শিখেছে। হতে পারে তারা অনৈতিক ছিল অনেকটা, সবাই ছিল তা বলবো না, বেশিরভাগই হয়তো ছিল, কিন্তু তারপরেও অনৈতিক থাকার পরেও তারা কিন্তু সিস্টেমটা জানে। যারা সিস্টেম লসটা জানে তারাই সিস্টেমটা জানে, তাদের নিয়ে বসলে অন্তত এই সহযোগিতাটা পাবে। প্রত্যেকেই তো সেই পতিত সরকারের মতো না, বর্তমান সরকারের মতোও তো অনেকেই আছে যাদেরকে বর্তমান সরকার বের করতে পারছে না বা বের করছে না। আমরা চাইবো যে তাদের বের করুক এবং একটা সিস্টেমেটিক সময় দিক, যে আমি এই টাইমটুকুর মধ্যে একটা সিস্টেমে তুলে দিয়ে, যখন একটা ট্রেন চলতে থাকে আর স্টিয়ারিং এ যখন একজন দক্ষ ড্রাইভার বসে থাকে, তখন কিন্তু আমরা ধরে নিতে পারি ট্রেনটা ঠিক তার গন্তব্যে পৌঁছবে। একটু বিরতি থেকে ফিরে আসি, বিরতির পর আবার আলোচনা ফিরছে। দর্শক, নিউজ ভিউজে একটি ছোট বিরতির সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অন টিউজডে। জুনায়েদ সাকি, আমরা জানি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জোরে সোরে আলোচনা হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা আজকে বলছেন বিষয়টি স্পর্শকাতর, আপনি কি বলবেন? দেখুন, আমি তো আগের অনেকগুলো প্রসঙ্গে আলোচনা করা দরকার, এটা নিশ্চয়ই ভালো করে তদন্ত হওয়া উচিত। বাংলাদেশের যিনি রাষ্ট্রের প্রধান থাকবেন তার যদি দ্বৈত নাগরিকত্ব থাকে, যেটা আমাদের সংবিধান অনুযায়ী কোনোভাবেই এটা অনুমোদনযোগ্য নয়, তার যদি নানান রকম অন্যান্য অভিযোগ কোনো থাকে, সেগুলো নিশ্চয়ই যথাযথ তদন্ত হওয়া উচিত এবং সেটা সরকার সে বিষয়ে মনোযোগ দেবেন, সেটা আমরা আশা করি। আমি যে কথাটা একটু আগের প্রসঙ্গে আবার আপনাকে তুলতে চাই যে দেখুন, একটা সরকার তো ১ মাস মাত্র হলো এবং সেইটা নিশ্চয়ই কোনো যথেষ্ট সময় নয় একটা সরকারের কাজ মূল্যায়নের জন্য, কিন্তু সরকার যা করছে তার প্রবণতাগুলোর দিক থেকে আমাদের কতগুলো কথা বলা দরকার। যেমন তার সাফল্য আছে, আবার তার কি কি কাজ এখনো আরো মনোযোগ দেওয়া দরকার, সেই বিষয়গুলো আমাদের দিক থেকে দাবি আকারে বলেন, চিহ্নিত করা বলেন, সেটা আমাদের একটা কাজ, রাজনৈতিক দলগুলো বিশেষত। আমি মনে করি যে এই সরকার যে স্থিতিশীলতার প্রশ্নে কতগুলো তাদের অগ্রগতি আছে, অর্থাৎ দেশে যে একটা নৈরাজ্যকর পরিস্থিতির দিকে চলে যাওয়াটাকে ঠেকিয়ে দেওয়া এবং মোটামুটি স্থিতিশীলতার দিকে অগ্রসর হওয়া, সেই জায়গায় তারা যথেষ্ট কাজ করছেন। কিন্তু যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য বলছি, তারপরে ধরুন প্রতিবেশীদের দিক থেকে যে একটা চাপের, রাজনৈতিক চাপ, যেহেতু পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, তিনি তো ওই দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন, ফলে একটা পরিস্থিতি এখানে আছে। কিংবা বাংলাদেশকে একটা উগ্রপন্থীদের জায়গা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে নানাভাবে। এইগুলোর চাপ মোকাবেলা করার কাজটা আমরা মনে করি সরকার সাফল্যের সাথে করছেন। অর্থনীতির জায়গাতে মানুষ কিছুটা আশাবাদী যে দ্রব্যমূল্য কিংবা এটা ঊর্ধ্বগতি চলছে, কিন্তু এই জায়গাতে তারা আরো কার্যকর ভূমিকা নেবেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে অর্থনীতির যে একটা বিপর্যয়ের জায়গার দিকে যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় ছিল, সেটা হচ্ছে যে এইভাবে যে আমাদের ব্যাংকগুলো লোপাট হয়ে যাচ্ছে, বিপুল অঙ্কের টাকা পাচার হয়ে গেছে, প্রকল্পের অস্বাভাবিক ব্যয় এবং অগ্রাধিকারের কোনো বালাই নেই। এই যে জায়গাটা, এইখানে শৃঙ্খলা ফিরে আসবে বলে মানুষ আশা করে এবং সরকারের দিক থেকে কিছু পদক্ষেপের জায়গা আমরা দেখতে পাচ্ছি। আমরা এগুলোর কার্যকারিতার জায়গাটা দেখতে চাই, কিন্তু আরো বিষয় আছে যেগুলোতে আসলে খুব সিরিয়াসলি মনোযোগ দেওয়া দরকার। যেমন মানুষের আশা ছিল যে এই যে হত্যাকাণ্ড হলো, এই হত্যাকাণ্ডের বিচারটা এমনভাবে হবে যেখানে মামলা, তদন্ত এবং বিচার প্রক্রিয়া এটা স্বচ্ছতার সাথে হবে। পুরনো কায়দাতেই মামলা কিংবা তদন্তের জায়গায় এগুলো, এটা যেমন একদিকে অনেকেই একটা অনির্দিষ্টতা, একটা
রাজনৈতিক বিভাজনের জায়গা এখানে নানানভাবে তৈরি হতে পারে। ন্যায় বিচারটা আদৌ নিশ্চিত হবে কিনা সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের শহীদদেরকে জাতীয় মর্যাদা দেওয়া, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া, আহতদের চিকিৎসার প্রশ্ন। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা খুব খারাপ, কিন্তু আমাদের এই আহতদের চিকিৎসা ওই স্বাস্থ্য ব্যবস্থার মানে অচল অবস্থা দিয়ে তারা যদি ওই হেনস্থার শিকার হন, সেইটা সরকারকে বিশেষভাবে দেখা দরকার। কয়েকটা জরুরি কাজ আছে, প্রাতিষ্ঠানিক সংস্কার, যেগুলো ধরুন এই বিপর্যস্ত পুলিশ ব্যবস্থা, প্রশাসনের যে নানান রকম সংকট, শিক্ষার মধ্যে যে সংকটগুলো আসছে, এইগুলোতে কত দ্রুততম সময়ের মধ্যে আপনার একটা প্রক্রিয়া শুরু করা যায়। প্রাতিষ্ঠানিক সংস্কার এবং প্রক্রিয়া মানে নিয়োগ হচ্ছে, কিন্তু প্রক্রিয়াটা জনগণ আরো ভালো করে জানতে চায় যে কিভাবে হচ্ছে সবকিছু, যাতে করে মানুষের আস্থার জায়গাটা সেখানে তৈরি হয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, যেমন ধরুন নানান রকম দখল হচ্ছে, দখল কিংবা ধরেন আমরা দেখব যে এই যে আশুলিয়াতে শ্রমিকদের আন্দোলন হচ্ছে, সেখানের মধ্যে একদিকে যেমন কিছু বাস্তব দাবি দেওয়া আছে সত্যিকার অর্থে শ্রমিকদের, আবার সেই অসন্তোষটাকে কাজে লাগিয়ে কোনো পক্ষ ষড়যন্ত্র করছে কিনা কিংবা একটা পুরো অর্থনৈতিক বিপর্যয়কে ডেকে আনার জন্য ষড়যন্ত্র করছে কিনা সেটাও দেখা দরকার। ফলে সরকারকে মানে দুইটা দিকে সবকিছু ষড়যন্ত্র বলা যেমন ঠিক হবে না, যদি সত্যিকার কোনো দাবি দেওয়া থাকে সেগুলো পূরণের জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে। আবার অন্যদিকে ষড়যন্ত্রকে খুবই মানে যাকে বলে কার্যকরভাবে মোকাবেলা করার জন্য সেই জায়গাটাও থাকতে হবে। আপনি ধরেন মন্দিরে হামলা হচ্ছে কি মাজারে হামলা পর্যন্ত হচ্ছে, এইগুলো আসলে কি উদ্দেশ্যে করা হচ্ছে এবং দেশকে কোন জায়গায় একটা ওই আবারও পতিত শক্তি এখানে নানানভাবে ষড়যন্ত্র করছে কিনা কিংবা বাংলাদেশকে অন্যভাবে হাজির করার চেষ্টা করা হচ্ছে কিনা। ফলে যেখানে হামলা হচ্ছে সাম্প্রদায়িক একটা ধরেন মন্দিরে হামলা হলো, কোনো হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হলো, যার উপরে হামলা হচ্ছে সে কিন্তু আক্রান্তই হচ্ছে, ফলে তার নিরাপত্তাটা দেওয়া সেখানে কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। সেই জায়গায় কার্যকর কিভাবে ব্যবস্থা হবে, আবার যারা এটা করছে তার উদ্দেশ্যটা কি এবং সেই ষড়যন্ত্রের জায়গাগুলো যে কোনো মূল্যে প্রতিহত করা, সেই জায়গাগুলো আমি মনে করি যে সরকারের আশু কাজের জায়গা। এই সব মিলিয়ে সরকারের মানে যেমন তার সাফল্যের দিক আছে, আবার কতগুলো জরুরি কাজের জায়গা আছে। এর পাশাপাশি কিন্তু আমাদেরকে রাজনৈতিকভাবে মানুষের আকাঙ্ক্ষা আছে যে আমরা সংস্কার কিভাবে হবে, রাজনৈতিক রূপান্তর কিভাবে, একটা গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ কিভাবে তৈরি হবে এবং সেই বিষয়ক আলাপ আলোচনাটা কিভাবে চলবে। সরকারকে কিন্তু এই কঠিন কাজগুলো একসাথেই করতে হবে। জি, নিরুফা চৌধুরী মনি, যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা। শোনেন, একটা ফ্যাসিস্ট সরকার সে তার রাস্তাকে ক্লিয়ার করার জন্য রাষ্ট্রপতি যদিও মহামান্য, তারপরেও বলতে হচ্ছে সত্য তো যত কথাই বলি না কেন তার ব্যাপারে কথা বলা যাবে না, যায় না, তারপরেও যে কথাটা বলতে হয় দেওয়ার আগেই আমাদের চিন্তা করা উচিত ছিল। তো ফ্যাসিস্টের কাছে এর চেয়ে বেশি কিছু বোধহয় পাওয়ার আশা করাটা আমাদের ঠিক না। এই যে দ্বৈত নাগরিকত্ব, এটা অতটুকু খবর নিয়েই কিন্তু বলেছে। একদম যদি অসত্য হতো তাহলে কিন্তু খবরটা এই পর্যন্ত আসতো না। শুধু তাই না, দ্বৈত নাগরিকত্ব না, আমরা তো আরো শুনেছি এটাই স্বাভাবিক, যার দ্বৈত নাগরিকত্ব আছে তার বাড়ি ঘরও আছে, তার ওখানে টাকা পয়সাও আছে, এটাই থাকবে, এটাই স্বাভাবিক। তো এই যে আপনার ওই সরকারে মিনিমাম আমার মনে হয় যে অর্ধেকের বেশি সংসদ সদস্য ছিল যাদের দ্বৈত নাগরিকত্ব ছিল, অথচ সংবিধানে এখনো কিন্তু দ্বৈত নাগরিকত্বের কোনো ঠাঁই নাই এই দেশে। কিন্তু এই সরকার মানে ওই গত সরকারটা তারা এইসব তোয়াক্কাই করতো না, তারা যে কথা বলতো ওইটাই আইন ছিল, তারা যেটা করতো ওইটাই সংবিধান ছিল। তো এই যে তারা যে কাজগুলো করে গেছে, আজকে রাষ্ট্রকে এটার জন্য ভুগতে হচ্ছে। আমি মনে করি যে যেটাই হোক না কেন সত্য সবার জন্যই সত্য, সত্যটাকে সামনে আনা দরকার। আমি পররাষ্ট্র সচিব উপদেষ্টাকে আমি ধন্যবাদই জানাবো এই কাজগুলোর জন্য। শুধু এটা না, পাশাপাশি বিদেশে যে এই যে আমাদের লোকদের যে তারা এই যে কষ্ট পেয়ে যে ওখানে আন্দোলন করার আরব আমিরাতে যে জেল খাটলো, জেল হয়ে গেল যাবজ্জীবন এবং চাকরি চলে গেল, দেশে পাঠিয়ে দেওয়ার কথা ছিল, এইগুলা যে বন্ধ করতে পারবে, এটা আমি একটা ভালো দিক বলবো, এটা ভালো দিক। তার মতো যদি অন্য উপদেষ্টারা যদি এরকম নিজের কাজগুলো এইভাবে সুন্দর করে করে, আমার মনে হয় খুব কম সময়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। জি, আমরা
জোনাস কি বলছেন, আমরাও জানি যে সরকারের যে বড় চ্যালেঞ্জের জায়গাগুলো, একটি বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক। সেখানে নানা ইস্যু আছে। একেবারে সাম্প্রতিক সময় 1 সেপ্টেম্বর আমরা জানি সোনা রানী দাস আজকেও যখন আলোচনা করছে ঠাকুরগাঁওয়ের জয়ন্ত কুমার সেন, অর্থাৎ সীমান্ত হত্যা। তারপরে আবার এই যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্য, এই যে সব মিলিয়ে সীমান্ত হত্যা তো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে আসলে বড় অন্তরায়। এই যে বাংলাদেশ ভারত সম্পর্কের যে নতুন সমীকরণ, কিভাবে দেখছেন? এটা অবশ্যই মানে এইরকম কোনো প্রতিবেশী দেশের সাথে এটা সমীকরণটা যেভাবে চলছে এইভাবে যাওয়ার কথা না। এটা আমাদের জন্য দুঃখজনক। এটা দুঃখজনক, পৃথিবীর অনেক দেশেই হয়, কিন্তু এত বোধহয় জঘন্যতর হয় না। আপনি খেয়াল করে দেখেন, পাকিস্তানের সাথেও তাদের বর্ডার আছে, ভারতের সাথে 17টা দেশের বর্ডার আছে, আর কোন দেশের বর্ডারে এই ঘটনা ঘটে না। নেপালে একবার তারা করেছিল, নেপাল তার বদলা নিয়েছিল, তারপরে নেপালের সাথেও তারা ওইটাই যায় না, যেখানে নেপাল প্রায় অনেকটা তাদেরই হয়ে গিয়েছিল। সেইখানে বাংলাদেশে তাদের সাথে সম্পর্কিত সরকার যেটা ছিল, তারা 15 বছর তাদের সাথে সম্পর্কিত সরকার, অতি সম্পর্কিত, মানে তাদের এজেন্ট ছিল, একটা কৃতদাস সরকার। তারা থাকতেও কিন্তু তারা বর্ডার কিল করেছে, এবং প্রতি মাসেই একটা করে 2টা করে এরকম গড়ে আপনার একটা করে পড়েছে। এই যে শত শত মানুষকে মারা, এটা কিন্তু মানে এটা কিভাবে আমি সংজ্ঞায়িত করব আমি জানি না। তবে এখনো যে হচ্ছে, সম্পর্ক যখন ছিল, মানে তাদেরকে সব দিয়ে দিয়েছে, 11 বিলিয়ন 12 বিলিয়ন আমার দেশে আমার ভাইরা অর্জব করে কামাই করেছে, তার 10.5 বিলিয়ন বা 11 বিলিয়ন তারা নিয়ে চলে গেছে। তো এই যে নিয়ে চলে গেছে, তখনও বর্ডার কিল করেছে। এখন যখন সম্পর্ক টানাপূরণ চলছে, এখনো কিল করেছে। আমি মনে করি, আমি ছোট দেশ দেখি প্রতিবাদ করতে পারবো না তা না, এটার প্রতিবাদ করা চরমভাবে উচিত। এই কারণে যে আপনার বড়াইবাড়িতে এক সময় আপনার একটা যুদ্ধ হয়েছিল ছোটখাটো, সেইখানে কিন্তু ইন্ডিয়ান সৈন্য অনেকগুলোকে কিন্তু বাংলাদেশি সৈন্যরা, তখন বিডিআর ছিল, বিডিআররা কিন্তু হত্যা করেছিল। আমাদের এইটার সমস্যাটা ওদের ছিল, ওরা সবসময় এমন করার জন্য কিন্তু আমরাও সেদিন কিন্তু ছাড় দিইনি। তো ঠিক তেমনই তাদের সঙ্গে টিট ফর টেট করলে আমার মনে হয় যে আমরা ছোট, তাতে কি আছে, তাই বলে কি আমাদের কোনো ওইটুকু থাকবে না? ওই সম্পর্কটুকু যদি তারা স্বীকার না করে, তাহলে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যা করা দরকার আমাদের করা উচিত, আমি এটাই মনে করি। এবং এইখানে আর যে সোজা আঙ্গুলে ঘি উঠে না, এটাই এখন বোঝা যায় যে এদের সাথে ভালোভাবে আর কোনোভাবে এই যে বিশ্বে বিচার দিয়ে, বিশ্বে কথা বললে, তাদের সাথে কথা বলে তুমি আমাকে মারছো কেন এইসব বলে আর হবে না। তাদেরকে ওইভাবেই জবাব দিতে হবে যে মারলে কেমন লাগে। জোনাসাকি, এই যে সীমান্ত হত্যা, 1 তারিখ 9 তারিখ সীমান্ত হত্যা এবং রাজনাথ সিং এর, এটা একটা মানে আমরা এই সরকার যেভাবে এই প্রতিবাদটা জানানো দরকার, সেটা আমরা সাধুবাদ জানাই যে তারা যথেষ্ট শক্ত প্রতিবাদ জানিয়েছেন। এখন প্রতিবাদই কেবল যথেষ্ট নয়, এটা যাতে বন্ধ হয় সেটার দিকে সরকারকে উদ্যোগ নিতে হবে, এবং এর জন্য যা করণীয় দরকার সেই কাজটা করতে হবে। ভারত সরকারকেও বুঝতে হবে যে এটা বাংলাদেশকে যেভাবে তারা একটা পুতুল সরকারের মতো বসিয়ে যে ধরনের কাজগুলো তারা চালিয়ে যেতে পেরেছেন, এটা চালিয়ে যাওয়াটা সম্ভব হবে না, এবং বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ জায়গা হচ্ছে তারা ভারতের সাথে, এটা একটা বলতে পারেন যে একটা জনতার মধ্য থেকে একটা নীতি বেরিয়ে এসছে যে ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই, এবং প্রতিবেশী সুলভ যে সুসম্পর্ক থাকা দরকার সেটার ব্যাপারে বাংলাদেশের কোনো রকম মানে আগ্রহের কোনো ঘাটতি নেই। কিন্তু সেটা ন্যায্যতার ভিত্তিতে হতে হবে, পারস্পরিক সম্মানের ভিত্তিতে হতে হবে, এবং সেই সম্মান খর্ব করে, আমাদের সম্মানকে খর্ব করে যদি সুসম্পর্ক চায়, সেটা আসলে দাসত্ব, এবং সেই দাসত্বের বিরুদ্ধে বাংলাদেশ জনগণ রায় দিয়েছে। কাজেই এইটা ভারত সরকারকে উপলব্ধি করা দরকার, এবং আমরা একটা পারস্পরিক মর্যাদাপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে ভালো সুসম্পর্কের মধ্যে প্রতিবেশী হিসেবে থাকতে চাই, এইটা যদি তারা মনে করেন, তাহলে যে কাজগুলো বাংলাদেশের জনগণের জন্য ভয়ঙ্কর হচ্ছে, যেমন এই সীমান্ত হত্যা, ফেলানি যেভাবে ঝুলেছিল, সেটা তো বাংলাদেশ ঝুলে থাকা, এই জায়গাটা তারা যদি চালিয়ে যেতে থাকেন, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের রাষ্ট্র সরকারকে সেভাবেই
আমার মনে হয় প্রতিকারের বাংলাদেশ এবং ব্যবস্থা নিতে ভারত হবে, উদ্যোগ নিতে হবে। সুসম্পর্কের ক্ষেত্রে বর্তমান বাস্তবতায় শেখ হাসিনা কি একটা বড় অন্তরায় কিনা, যেভাবে তিনি ওই দেশে আছেন? বাংলাদেশ ভারত সুসম্পর্কের ক্ষেত্রে বর্তমান বাস্তবতায় শেখ হাসিনার সে দেশে অবস্থান, শেখ হাসিনা কি এখানে একটা বড়? না, দেখুন, সরকারের দিক থেকে তো বলা হয়েছে, এবং বাংলাদেশে যেহেতু যে একেবারে ব্যাপক হাজারের উপরে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশদাতা হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকা আছে। সাবেক যিনি প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা ছিলেন কিংবা ক্ষমতা দখল করেছিলেন, তার ব্যাপারে তো বিচারের প্রশ্নটা উঠেছে, মামলাও হয়েছে। ফলে আমরা তো বাংলাদেশের মানুষ তার বিচার দেখতে চাই। সেই বিচারের জন্য তার প্রত্যার্পণ যে দাবি, সেটা সরকারের দিক থেকে করা হয়েছে। সেই বিষয়ে সরকারই নির্ধারণ করবে। আমরা মানে বাংলাদেশের জনগণ কি চায় এটাকে রিড করতে পারা, এটাকে পড়তে পারা, তো বাংলাদেশের মানে জনগণের যেমন কিংবা রাজনৈতিক দলগুলোর যেমন প্রয়োজন, তেমনি ভারত আমাদের প্রতিবেশী দেশ হিসেবে কিংবা আরো অন্য সকল দেশই তাদের এই অবস্থাটা পড়া দরকার যে এই দেশের মানুষ কি চায়, এই দেশকে তারা কোন দিকে কিভাবে পরিচালনা করতে চায়। সেই জায়গাটা ভারতে শেখ হাসিনা আছেন কি নাই সেটার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভারত রাষ্ট্র হিসেবে বাংলাদেশ রাষ্ট্রের সাথে কি ধরনের সম্পর্ক করবে, এটা তো আসলে শেখ হাসিনা দিয়ে যদি নির্ধারণ করতে চায়, তাহলে ভারত প্রতিবেশী হিসেবে বড় ধরনের ভুল করবে বলে আমরা মনে করি। জি, নীলুফার চৌধুরী, ভারত কি প্রতিবেশী হিসেবে আসলে বড় ধরনের ভুল করছে কিনা? আমি মনে করি যে অবশ্যই করছে, কারণ ভারত একটা জিনিস এটা আমরা জানি যে বড় দেশগুলো ছোট দেশগুলোকে ডিসকভারি চ্যানেলের মতো শোষণ করে খুব কম। আবার অনেক জায়গা আছে, ধরেন ইউরোপীয় ইউনিয়নগুলা, আপনার ওদের কিন্তু 26টা না কত 36টা দেশ মিলে কিন্তু সেনজিন দেশ। ওরা কিন্তু এক দেশের পুলিশ আরেক দেশেও যাচ্ছে, কিন্তু ওরা কিন্তু এরকম এক দেশের আরেক দেশ লুটপাট করে খাচ্ছে না। কিন্তু আমি যেটা বলছি যে যদি শোষণ করে, শোষণেরও কিন্তু একটা মাত্রা থাকে। আমার সব কিছু আপনি নিয়ে যাচ্ছেন, এই যে পানিটার কথা ধরেন, যখন পানি নাই আপনি আমাকে 1 ছটাক আমার বৈধ পানি, আমার প্রাপ্য আপনি বাদ দিয়ে আটকে রাখছেন, আপনি নিয়ে যাচ্ছেন। অথচ যখন পানির দরকার নাই, যখন আমি আকাশ থেকে পানি পাচ্ছি, তখন আপনি বাদ ছেড়ে দিচ্ছেন, দিয়ে আমাদেরকে মেরে ফেলছেন। এই যে আমাদের ফসলগুলো সব ভাসিয়ে নিয়ে যাচ্ছেন, এই যে করছেন, এটাকে কোনো প্রতিবেশীর হক বলে না। এটা আমাদেরকে সবকিছু মিলে আমাদেরকে তারা চরমভাবে শোষণ করছে। আবার আমাদেরকে ভয়ভীতি অব্যাহত রাখার জন্য সব সময়ের জন্য তারা বর্ডার কিলিং করছে। এই যে বর্ডার কিলিং গুলা করছে, সেটা কিন্তু আপনি মনে করেন না সম্পর্ক ভালো ছিল, কতটা বন্ধুত্বের সবকিছু। শেখ হাসিনা কি বলেছিল যে ভারত কি মনে রাখবে যে তাকে আমি কি দিয়েছি। তো এই যে সবকিছু উজাড় করে দিয়ে দিল বাংলাদেশে শুধু চেয়ারটা রাখার জন্য, ভারত কি সেটা মনে রেখেছে? ভারত আমাদের কবে কি দিয়েছে? আইলার সময় যে অত বড় দুর্ঘটনা ঘটেছিল, ভারত বলেছিল যে 5 লক্ষ টন চাল দিবে, 5 কেজি চালও দেয় নাই। যখন আপনি দেখেন যখন পেঁয়াজের দাম যখন বাড়ে, ওদের যখন কমে যায়, তখন কিন্তু হুট করে কোনো চিন্তা করে না, বন্ধ করে দেয়। সেটা বন্ধ করার আগে যদি 1 মাস 2 মাস আগে বলে যে তোমাকে কিন্তু আমি অত তারিখের পরে পেঁয়াজ দিতে পারবো না, আমরা বলি না যে তারা না খেয়ে আমাদের দিক, তখন কিন্তু আমাদের সরকারের ওই অবস্থানটা থাকে যে অন্য দেশ থেকে কোথায় আর কম পাওয়া যায় আর একটু সেখান থেকে আনতে পারে। হঠাৎ করে আপনি বললেন যে কালকে থেকে কোনো ট্রাক ঢুকবে না, এই কাজগুলা, এটা ভারতের জুড়ি নেই। শুধু তাই না, আপনার এই যে বন্যাটা, তাদের বন্যাটা তারা তো আগাম জানে, আমাদের না হয় আবহাওয়ার আগাম বার্তা দিল না কেন? আগাম বার্তাটা দিল না। এই যে এতগুলো মানুষ মারা গেল, এই যে এতগুলো জীবনের ক্ষতি হলো, এই যে কত হাঁস মুরগি থেকে শুরু করে গবাদি পশু সবকিছু এতগুলো ধ্বংস লীলা চললো, তাহলে এটাকে কি বন্ধুত্ব বলে? এটাকে যদি বন্ধুত্ব বলে, তাহলে শত্রুতা কাকে বলে আমি জানি না। জি, একটি বিষয় দুজনের কাছে মন্তব্য অনুষ্ঠান শেষ করব। একটি আলোচনা আছে যে এই মাসে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, একটি প্রশ্ন রাখতে চাই। আলোচনায় উঠেছে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, কি মনে করেন? দেখেন, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। ছাত্র রাজনীতি সারা জীবন বাংলাদেশ সৃষ্টি হয়েছে ছাত্র রাজনীতির ভেতর দিয়ে। ছাত্র রাজনীতি ছিল অতীতেও, বর্তমানেও আছে, ভবিষ্যতেও আমি মনে করি থাকবে। কারণ ছাত্ররা হচ্ছে তাদের ভেতরটা অনেকটা সাদা পাতার মতো, কিন্তু তারা যেটা বলছে যে ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ে থাকবে না, কিন্তু তারা বানাবে। আপনি দেখেন এখানে কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড কথা হচ্ছে। ডাবল স্ট্যান্ডার্ড কথা আমাদের সন্তানরা বলবে, আমাদের সন্তানরা এত ক্রিটিক্যাল জিনিস নিয়ে চিন্তা ভাবনা করবে, এটা আমরা চিন্তাই করতে পারি না। কারণ
আইন সবার জন্য যদি সমান হয়, যারা পতিত তাদের জন্য আইন যে আইনের ধারাবাহিকতায় যাবে, আমার জন্য, আপনার জন্য, ওনাদের জন্য তাই যাবে। তো এই জায়গায় বলছি, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না। আপনার ওনারা রাজনীতি করবে, ওনারা ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করবে, সেটা বৈধ হতে পারবে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে কথাটা বলা হচ্ছে যে নিকট অতীতের ছাত্র রাজনীতির চিত্রটা আসলে সুখকর্ত নয়। শুনেন, আইনের মধ্যে যদি সিস্টেমের মধ্যে ফেলানো যায় সবই সুন্দর থাকে। সিস্টেমের বাইরে ছিল বলেই কিছুই সৌন্দর্য ছিল না। আপনি সিস্টেমের মধ্যে ফেলেন, যেটা আপনার জন্য প্রযোজ্য, আমার জন্য প্রযোজ্য। আপনি আপনার জন্য একরকম আইন বানাবেন, আমার জন্য আরেক রকম আইন বানাবেন, তাহলে আইনের ফাঁক ফোকর অনেক রকম থাকবে। সো দ্যাট সিস্টেমের মধ্যে ঢুকিয়ে আইনের মধ্যে ফেলে ছাত্র রাজনীতিটাকে রাখতে হবে। ছাত্র রাজনীতি আমি শেষ করার পক্ষে আমি অবশ্যই না। জি, জোনাস থেকে আপনার কাছে শুনে শেষ করবো। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে সেপ্টেম্বরের শেষে, তারিখটা সম্ভবত 22 সেপ্টেম্বর। এই যে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, আপনিও তো মানে এটা তো আলাদা করে বিষয় না, পুরো শিক্ষাঙ্গনের একটা ব্যাপক সংস্কার বলেন, রূপান্তর বলেন, মানে একটা গণতান্ত্রিক রূপান্তর দরকার, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা দরকার। ছাত্র রাজনীতি অথবা ছাত্র সংগঠনে ছাত্র রাজনীতির বিরুদ্ধে ছাত্রদের একটা যদি ক্ষোভ থাকে, সেই ক্ষোভটা কি? এটার মনে বুয়েট একটা উদাহরণ। ক্ষোভটা হচ্ছে একটা সন্ত্রাসী দখলদারিত্ব, একটা ওই যে আবরারকে পেটিয়ে হত্যা, এই যে ক্ষমতা, এই ক্ষমতার বিরুদ্ধে ক্ষোভ। তো সুতরাং ওইটাই ছাত্র রাজনীতি নাম নিলে এটার পক্ষে কেই বা থাকবে বলেন? ছাত্র রাজনীতি যদি এরকম হয়, সবগুলো হল আপনার দখলে আর আপনি পিটিয়ে পিটিয়ে মারবেন, তাহলে এইটার বিরুদ্ধে ছাত্রদের ক্ষোভ থাকবেই। তাহলে ব্যাপারটা দরকার, যেমন এটা হচ্ছে কেন, কারণটা কি? বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো এক একটা বরকন্দাজের মতো কাজ করেছে, এবং এই বরকন্দাজ প্রশাসন বরকন্দাজ পেটোয়া বাহিনী বানিয়েছে ছাত্র সংগঠন নামে, এবং তারা পুরো হল দখল করে ছাত্রদের যে ন্যূনতম তার যে ছাত্র অধিকার, তার হলের মধ্যে বলেন, শিক্ষাঙ্গনে বলেন, তার যে স্বাধীনতা, সবগুলোকে খর্ব করে। এই অবস্থার অবসানটা ঘটাতে হবে। সেটা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার পরিবেশ সহ সামগ্রিক সংস্কারের অংশ। সেই দিক থেকে আমি মনে করি যে এই সংস্কার যদি ঠিকমতো করে, গণতান্ত্রিক পরিবেশ যদি করা হয়, তাহলে ছাত্রদের যে স্বাধীন ভূমিকা পালন, তার যে নির্বাচিত হওয়ার অধিকার, তার যে আন্দোলনের অধিকার, সেই অধিকারগুলো মানে বন্ধ করার তো কোনো সুযোগই নেই। কোনো কিছু বন্ধ করে, কোনো অধিকার বন্ধ করে তো আসলে কোনো কিছু অর্জন করা যায় না। জি, আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।